হিয়ার উই গো। তো আমি প্রথমে একটা কথা বলে নেই। তোমাদের হচ্ছে প্রথমত আমরা 3টা ক্লাস শেষ করেছি, আমাদের ফ্রি ক্লাস। তো এখানে অনেকে করেছো, অনেকে করো নাই। অনেকে হয়তো বা করবা, অনেকে হয়তো বা ভিডিও দেখবা। তো সমস্যা নেই, এগুলো নিয়ে কোনো ঝামেলা না। যেটা মূলত কনসার্ন আমাদের, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন। তোমাদের ব্যাচটা, প্রথম কথা হচ্ছে তোমরা ইউজুয়াল ব্যাচ না। ইউজুয়াল ব্যাচ না কেন? কারণ হচ্ছে প্রত্যেক বছর যেভাবে একটা ব্যাচ বের হয়, আরেকটা ব্যাচ পরীক্ষা দেয়, তো তোমাদের ব্যাচের সাথে সারপ্রাইজিংলি কিছু সারপ্রাইজ হয়েছে। এখন হয়তোবা এক হতে পারে যে তোমরা অনেক ব্লেসড একটা ব্যাচ, আর নাহলে তোমরা অনেক কার্সড একটা ব্যাচ। এখন মানে whatsoever you think of yourself, at the end of the day it is equal for everyone. তোমার জন্য যা, তোমার বান্ধবীর জন্য তা, তোমার বন্ধুর জন্য তা, সবার জন্য ফিল্ডটা এখন সমান হয়ে যাচ্ছে। তো put it in short, আমি খুব স্পেসিফিক কিছু কথা বলবো। স্পেসিফিক কথাগুলা একটু মনোযোগ দিয়ে শুনবো, এবং আমি যেগুলো বলবো সেগুলো তোমরা রিপিট আবার তোমাদের কোয়েশ্চেনে জিজ্ঞেস করার কোনো মানে নেই। তো যা জানার দরকার আমি আমার টুকুতে যতটুকু বলার আমি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনি। তারপরে তোমাদের যাবতীয় যা কোয়েশ্চেন আছে, তোমাদের কোয়েশ্চেন আমি নিব। বাট আমার কথার মধ্যে যদি তোমার কোনো প্রশ্নের উত্তর চলে আসে অলরেডি, আমার মনে হয় না তোমার রিপিট করার কোনো দরকার আছে। ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? জি দাদা। জি দাদা। তো প্রথম কথা হচ্ছে, দেখো তোমরা এসএসসি এইচএসসি মানে স্কুল জীবনের 12 বছর তোমরা পার করে আসছো, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত। তো 12 বছর পর্যন্ত সবারই একটা নর্মাল লাইফ থাকে। তো 12 বছরের পরে অ্যাবনর্মাল লাইফ শুরু হয়। অ্যাবনর্মাল লাইফ কেন বলতেছি? অ্যাবনর্মাল লাইফ বলতেছি এই কারণে যে হচ্ছে তোমাদের এরপরে একটা অ্যাডমিশন টেস্টে নামতে হয়। এখন তুমি বলতে পারো যে দাদা অ্যাডমিশন টেস্টে কেন নামতে হয়? কারণ সোজা কথা, তোমাদের আমি জানি না তোমরা কেউ ফিগার নিয়ে কথা বলো কিনা, মানে ফিগার মানে হচ্ছে তোমরা কেউ নাম্বার জানো কিনা, এক্সাক্ট নাম্বার নিয়ে তোমাদের আইডিয়া আছে কিনা, মানে কতটুকু বাংলাদেশে কতজন পরীক্ষা দেয় কি, এগুলো নিয়ে আইডেন্টি আছে, মানে আইডিয়া আছে কিনা। তোমাদের যদি আমি বলি যে গত বছর, মানে কারণ এই বছরের আমাদের এই বছরের যে এক্সাক্ট ইনফরমেশনটা আমার শিক্ষা বোর্ডে কোনো কাকা চাচা মামা নাই, আমার বড় ভাই বোনেরা আছে, তাদের কাছ থেকে আমি একটু জেনেছি। কিন্তু ঘটনা হচ্ছে গত বছরের এক্সাক্ট ইনফরমেশন তো আমাদের কাছে আছে। আমরা যদি গত বছরের তুলনায় বলি, তাহলে গত বছর পুরো পরীক্ষা দিয়েছিল তোমাদের, টোটাল পরীক্ষা দিয়েছিল তোমাদের হচ্ছে 13 লাখ, এই টোটাল দিয়েছিল পরীক্ষা তোমাদের হচ্ছে 13 লাখ কাইন্ড অফ 78,000-এর মতো। গতবার পরীক্ষা দিয়েছিল এইচএসসি, মানে এইচএসসি 2019 বেচে। তার মধ্যে 2,62,952 জন হচ্ছে তোমার বিজ্ঞানের ছিল। খেয়াল করে দেখবা 2 লাখ, এই ফিগার গুলা খেয়াল রাখবা, কারণ একটা ওয়ে আগানো হচ্ছে তুমি ব্লান্ড ভাবে আগাচ্ছ, যে চোখ বন্ধ করে দিছো এখন আমি আগাইতেছি, আর একটা হচ্ছে তুমি চোখ খোলা রেখে আগাচ্ছ। তো মনে রেখো 2,62,952 জন পরীক্ষা দিয়েছিল গতবার, মানে বিজ্ঞানে। মানবিকে দিয়েছিল 5,98,000, অ্যাপ্রক্সিমেটলি 6 লাখ। আর ব্যবসায় দিয়েছিল 2,64,000। তো মজার ব্যাপার হচ্ছে এই যে টোটাল 14 লাখ, এসএসসি তে পরীক্ষা দেয় 18 লাখ। 18 লাখ থেকে কমে 14 লাখে চলে আসে। এবং এসএসসি থেকে বিজ্ঞানে অনেকেই চেঞ্জ করে চলে আসে কমার্সে, আর্টসে। তো টকিং অ্যাবাউট দ্য নাম্বার এন্ড দ্য ডিজিটস, আমরা যদি একটু দেখি যে প্রত্যেকটা, এই যে 2 লাখ, মানে আমি যদি সায়েন্সের কথা বলি, এই যে 2 লাখ মানে 25,000 জন আছে, বাট মানবিকে যে এই 3,89,000 জন, কারণ পাস করেছে 3,89,000 জন। এবং হচ্ছে কমার্সে যে ধরো 1,94,000 যারা পাস করেছে, এই যারা টোটাল পাস করছে, বাংলাদেশে পাবলিক ভার্সিটি কয়টা আছে এটার কি কোনো আইডিয়া আছে? আইডিয়া আছে তোমাদের কারো পাবলিক ভার্সিটি কয়টা আছে বাংলাদেশে? 46। আচ্ছা, একজন বলছে 46। আর কারো আইডিয়া?
নাই। তো চিন্তা করে দেখ বাংলাদেশে কয়টা পাবলিক ভার্সিটি আছে এটা না জানিয়েই আমরা ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করে দিছি। আচ্ছা, তো আমি বলে দিচ্ছি বাংলাদেশে এখন পর্যন্ত 41টা প্রস্তাবিত পাবলিক ভার্সিটি আছে, কিন্তু 40টা তাদের কাজ করছে, 40টা তাদের কি করছে, কাজ করছে। যেমন আমি এখানে একটা স্ক্রিন শেয়ার করেছি, সবাই কি দেখতে পাচ্ছি? জি ভাই। জি দাদা। ভাইয়ারা প্রত্যয় নাকি রে, কন্টিনিউয়াসলি ভাইয়া ডাকে, দাদা ডাকা শুরু করে দেয়। তো দেখো এখানে হচ্ছে তোমার প্রথমে না খেয়াল রাখতে হবে, তো তুমি এই যে একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট বের হচ্ছে, আর এবছর তো কোনো ফেল নাই, তো এবছর সবাই বেরোবে, মানে 14 লাখের 14 লাখ বেরোবে। তো 14 লাখের জন্য বাংলাদেশের এই 40টা ভার্সিটিতে কি তোমার মনে হয় এনাফ জায়গা আছে? 14 লাখ আছে? টোটাল সিট কত জানি কি এই পুরো বাংলাদেশের যে 40টা ভার্সিটিতে টোটাল সিট কত আইডিয়া আছে? 35,000। আচ্ছা, একজন বলছে 35,000, আর কারো কোনো আইডিয়া আছে? 56,000 সামথিং হতে পারে। আমিও 56,000 শুনছিলাম। প্রতিবেদনে দেখেছিলাম। ওকে, তো আমি তোমাদের মন খুবই না খারাপ করি, ঠিক আছে, আমি তোমাদের ইউজিসি অফিসিয়াল অনুযায়ী আমি তোমাদের অরিজিনাল, ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, যেটা পুরো এই 40টা ভার্সিটিকে তারা তাদের নিজেদের হাতে রাখে, তো ওই অনুযায়ী যদি আমরা বলি আমাদের গত বছর পর্যন্ত সিট ছিল অ্যারাউন্ড 50,000, ঠিক আছে, অ্যারাউন্ড 50,000 সিট 40টা ভার্সিটিতে, 50,000 সিট আছে। তুই নর্মালি এখন এই বছর তো দৈব চয়নে এমন তো কিছু হয়ে যাবে না যে হচ্ছে 10-12 হাজার সিট বেড়ে যাবে, 100% না, বরং কোনো ভার্সিটি কলাপস হয়ে বলতে পারে বাবা আমরা একটা দুইটা সিট কমায় দিতেছে, আমাদের মাফ করো, ঠিক আছে, তো এটা বলতেই পারে। এখন ফ্যাক্ট হচ্ছে যেহেতু তোমাদের বাড়বে না, এত মানে সিট বাড়বে না, তো তার মানে তোমার 50,000 সিট যদি হয়, আমি যদি ওখানে 14 লাখ পরীক্ষার্থী ধরি, তুমি চিন্তা করো 13.5 লাখ পরীক্ষার্থীকে তুমি লাত মেরে তুমি হচ্ছে তোমার এক একটা সিটের জন্য লড়াই করবা। তুমি কি কিছু বুঝতে পারতেছো যে মানে কম্পিটিশনটা কোন লেভেলের হায়ার? মানে যেহেতু তোমাদের ব্যাচ আরো এবার, কারণ তোমাদের ব্যাচ কেন বলতেছি, কারণ হচ্ছে তোমাদের ব্যাচের সবাই পাস করছে, এটা তো কনফার্ম, তো সবাই পরীক্ষা দিবে। এখন ঘটনা হচ্ছে এরকম যে এমনও হইতে পারে এমন একটা স্টুডেন্ট, কারণ আমার কাছে ভুরি ভুরি উদাহরণ আছে, এমন একটা স্টুডেন্ট সে হয়তো এসএসসি তে এইচএসসি তে ফেল করতো, কিন্তু সে এই বছরের কারণে পাস করে এখন দেখবা কোন একটা ভার্সিটিতেও চান্স লাগায় ফেলছে। আর তুমি হয়তো বা তোমার এত ভালো প্রিপারেশন ছিল, তুমি এইচএসসি তে হয়তো বা গোল্ডেন পাইতা, কিন্তু তোমার তোমার এই অ্যাডমিশনের প্রিপারেশনের খারাপের কারণে তুমি চান্স পাইলা না, বরং যে ফেল করতো সে একটা না একটা জায়গায় চান্স পেয়ে গেল। সাউন্ডস ইরিটেটিং না? কেমন কেমন লাগে না? গলাটা ধরে আসতেছে, লাগতেছে না? তো এখন যদি এরকম লাগে তাহলে এটা থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে টু আইডেন্টিফাই ইউর পারফেক্ট সিট। আজকে আমরা যেহেতু বলি বারবার ডি ইউনিট ভার্সিটি, ঢাকা ভার্সিটি, এটা তোমার না এত কিছু, এত লাফাইয়া, এত দৌড়াইয়া, এত কিছু চিন্তা করে তোমার না কখনো ভার্সিটি চান্স হয় না। আগে আমি বলে রাখি, ঢাকা ভার্সিটি চান্স হোক, জাহাঙ্গীরনগর হোক, জগন্নাথ হোক, হোয়াটএভার দ্য ভার্সিটি ইজ, সেটা তোমার সবচেয়ে প্রথম করতে হবে, তোমার চুপচাপ আগে বসতে হবে, ঠান্ডা মাথায় বসো, ঘরে আরামসে বসো, সোফায় বসো, সোফার নিচে তো আর বসা যাবে না, সোফায় বসো, ফ্যান চালাও, দরকার হলে আশেপাশে থেকে এসি একটা লই আও, বা হচ্ছে কোন একটা শোরুমে, আড়ং এর শোরুমে যা ঢুকো, এসি একটা কোনায় চুপচাপ, এখন তো গরম, এখন তো বেশি লোকজন, চুপচাপ একটা জায়গায় বসো, একটা রেস্টুরেন্টে যাও, যে একটা মিল কিনা বসো চুপচাপ। এইবার চিন্তা করো যে আচ্ছা আমি যে এই যে লাফালাফি করতেছি, এই যে আমি খবর দেখতেছি, এইটা হইতাছে, ওইটা হইতাছে, এইটা করতেছি, ওইটা করতেছি, এটা করতেছি, এটা হইতেছি, আমি কি
আদৌ প্রিপেয়ার্ড একটা ভার্সিটি অ্যাডমিশনের জন্য? তুমি বলবে না দাদা আমি তো প্রিপেয়ার্ড, আমি তো কোপামো, আমি উদ্বাসে পড়া শুরু করে লাইছি, কি আমি তো সব ছিঁড়ামিরা ফালা দিতেছি। হ্যাঁ তুই ছিঁড়া ফালা, কেউ সময় হয়, মানুষ উপরের দিকেও ছিঁড়ে নিচের দিকেও ছিঁড়ে, কোনো সমস্যা নেই, কিন্তু সময় মতো ছিঁড়তে হয়। কেন? কারণ হচ্ছে তোমার এখানে চিন্তা করতে হবে বাংলাদেশে কয়টা কি আছে। ইফ ইউ আর মানে থিঙ্কিং টু স্টে ইন বাংলাদেশ, তো তুমি যদি বাংলাদেশে থাকার চিন্তা করো তাহলে তোমার চিন্তা করতে হবে বাংলাদেশে মূলত লাইন আছে কয়টা। বাংলাদেশে মূলত লাইন আছে 3টা। কয়টা বললাম বলো তো? 3টা। 3টা কি কি তোমরা জানো সবাই বলো তো দেখি, বলো কি কি? আই গেস Like- পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, দেন অনেকে না। আবার আইএলটিএস দিয়ে বাইরে চলে যায়। না জাতীয় আমি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে থাকার কথা বলছি, বাংলাদেশে থাকলে লাইন আছে 3টা। খুবই ইজি বাংলাদেশ- পুট করি যদি হয় মানে ন্যাশনাল। ও ন্যাশনাল আছে, হ্যাঁ। ন্যাশনাল। ওকে ভালো কথা। তাহলে আমার মনে হয় তোরা জাতীয় তোদের বাপ বিশ্ববিদ্যালয়। মার সাথে ইদানিং কথাবার্তা কইতেছিস না। তো তোরা যদি তোদের গার্জিয়ানের আউটলুক দিয়ে দেখোস তাহলে বাংলাদেশে লাইন আছে মাত্র 3টা। এক হচ্ছে হয় ইঞ্জিনিয়ারিং, সেকেন্ড হচ্ছে তুই মেডিকেল, 3 নাম্বার হচ্ছে আমরা ওইসব চিনি না। General. হ্যাঁ। আই হোপ ইউ Oh, এই আন্ডারস্টুড। তিনটা গার্জিয়ানের চিন্তা ভাবনায় 3টা লাইনই আছে, এক ইঞ্জিনিয়ারিং, সেকেন্ড মেডিকেল, 3 নাম্বার হচ্ছে আমরা ওইসব চিনি না। নো ওয়ান গিভ এ ড্যাম অ্যাবাউট দ্যাম। তো ফ্যাক্ট হচ্ছে এই এখন তুই আস ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে এই যে মেডিকেলের কথা। এখন তুই যদি ইঞ্জিনিয়ারিং মেডিকেলের কথা বলছিস, আমি না কথা বাড়াবো না, খুব ইজি একটা কথা বলে দিব, কথা বলে শেষ করে দিব। সেটা হচ্ছে 2 লাখ এই যে পোলাপাইন পাস করলো, মনে কর 3 লাখ সায়েন্সের পোলাপাইন, 3 লাখ সায়েন্সের পোলাপাইন যদি হচ্ছে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং গুলায় পরীক্ষা দেয়, বুয়েট চুয়েট কুয়েট রুয়েট, আমি ধরলাম সবগুলোতে 1000 করে সিট, তাইলে 4000। তুই চিন্তা কর, বাদ দিতে থাক, 3 লাখ থেকে তোর 4000 হলো 2,95,000 ধরলাম, 1000 বাড়ায় দিলাম। এরপর আসো মেডিকেল, মেডিকেলে ধরলাম ডেন্টিস্ট মেন্টিস্ট সহ 5000 যায়, 5000 তো যায় না, ধরো যায়, তাহলে আরো 5000 বাদ দিলাম, থাকলো কত? 2,90,000। আর্টস আর হিউম্যানিটিজ, আর্টস আর কমার্সের ব্যাপারে আমি আসতেছি একটু পরে, এখন সায়েন্সেরটা বলে নিচ্ছি। থাকলো 2,90,000। 2,90,000 মধ্যে ঢাকা ভার্সিটি গত বছরের সিট ছিল তোমার ক ইউনিটের জন্য 1795, মানে 1800 সিট, ঠিক আছে? এখন মনে করো গেলগা এই 1800 সিট, তো তোমার যে বাকি এই 2,80,000 85,000 লোকজন থাকে, তোমার কি মনে হয় যে এই সবগুলা লোক প্রাইভেটে ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলে ভর্তি হয়? মানে হোয়াট ডু ইউ থিংক, সবাই ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলে ভর্তি হয়? না। উত্তর দাও যারা সায়েন্সের। না সবার তো দাদা। সামর্থ্য নেই না। private। তার মানে যেটা হয় যে তার মধ্যে ধরলাম কতজন, তার মধ্যে ধরলাম, আমার বিলিভ হয় না তাও আমি ধরলাম যে, তাও ধরলাম আর কি 1 লাখ প্রাইভেটে ভর্তি হয়, আমার এটা কোনোভাবেই বিলিভ হয় না, ঠিক আছে, যে 1 লাখ সায়েন্সের পোলাপাইন প্রাইভেটে ভর্তি হয়, তাও ধরলাম, ঠিক আছে, ঠিক আছে, তাও তোর বাকি থাকে প্রায় 1,80,90,000। এই 1,80,90,000 কি করে? তোদের কখনো আইডিয়া আছে এইগুলা কি করে? এর মধ্যে একটা হিউজ নাম্বার চলে যায় ন্যাশনালে, এক হিউজ নাম্বার কইরা ফেলায় বিয়া, হুম। মানে বিয়া বাচ্চা ব্যবসা ট্যাবসা ওই সব, কয়েকজন বাইরে। খুবই লিমিটেড লোকজন বিদেশে বিদেশ যেতে, যায়। হ্যাঁ। কারণ বাংলাদেশে আমি তোমাদের সাথে ক্লাস নেওয়ার আগে আমি পুরো ব্যাপারটাই আমি সবকিছু মানে নাম্বার জেনে টেনেই আসছি। খুবই মাইনর পাবলিক হচ্ছে বিদেশে অনার্স করতে যায়, এটা যদি বাংলাদেশে 100 জন স্টুডেন্ট হয় তাহলে 3 জন স্টুডেন্ট যায়, এরকম অবস্থা, বুঝতে পারছো? এত বাজে অবস্থা, খুবই মাইনর স্টুডেন্ট যায়। আর বেশি আর বাকিরা করে কি, ওই যে ন্যাশনালে মেজর যায়, ব্যবসা বাণিজ্য করে। আর যেগুলো আছে ওই পাবলিক গুলা হচ্ছে এই যে 3 লাখ সায়েন্সের পোলাপাইন, এই 3 লাখ সায়েন্সের পোলাপাইনের মধ্যে সবচেয়ে ভুক্তভোগী লোক এবং সবচেয়ে মানে বোকা, সবচেয়ে মানে কি বলবো, মানে এদের জন্য ওয়ার্ড ইউজ করার জন্য এই লোক। কেন? এরা করে কি, এরা সেম ইঞ্জিনিয়ারিং পড়ে, মেডিকেল পড়ে, সব পড়ে তারপর এই যে বাংলাদেশের যে 40টা ভার্সিটি আছে না, এই 40টা ভার্সিটির মধ্যে খুঁজে কোন জায়গায় আমি চান্স পাবো। তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং মেডিকেল পড়ে আইছে,
ওইরা এসে তারপর খুঁজে যে আমি কোন জায়গায় চান্স পাবো, এবং তখন তারা বলে যে ভাই আমার একটা চান্স হইলেই হয়েছে, কারণ আমার বাপে আমারে পড়াইতে পারতো না, আমার একটা চান্স হইলেই হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু 1 লাখ যারা প্রাইভেটে তাদের আলাদা বলে দিছে, 1 লাখ ভগবান জানে প্রাইভেটে ভর্তি হয়ে কিনা। আমার এই যে লাস্টের যে সাইডের লোকজন থাকে এদের প্রতি হচ্ছে আমাদের দয়া হয়। আমার কথা হচ্ছে তোরা ঘুরা ফিরা যাইয়া ওইটাতেই পড়তাছস, তাহলে আগে থেকে যদি তুই একটু ঠিকভাবে পড়তি তাহলে কি তোর মনে হইতো না তুই একটা ভালো সাবজেক্টে ভালো জায়গায় যেতে পারতি? তো দ্যাটস ওয়াই আমাদের আলোচনা শুরু হচ্ছে এখানে। আমাদের আলোচনা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং মেডিকেল বাদ দিয়ে যে 3 নাম্বার লাইন, যে 3 নাম্বার লাইন বাবা মায় বলে আমরা উই ডোন্ট গিভ এ ড্যাম, ওই 3 নাম্বার লাইন নিয়ে আজকে কথা বলবো। ঠিক আছে, এখন 3 নাম্বার লাইনের মধ্যে তোমাদের ঢাকা ভার্সিটি তোমরা অনেক মিথ শুনতেছো, এটা শুনতেছো, এটা শুনতেছো, অনেকে কনফিউজড আছো যে আমি ঢাকা ভার্সিটির এ ইউনিট দিব কিনা, আমি ঢাকা ভার্সিটির ডি ইউনিট দিব কিনা। ওকে, আমি তোমাদের গত বছরের ইনফরমেশনটা বলে দেই। এখন কমার্স আর্টস সায়েন্স তিনজন শুইনো, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় টোটাল পরীক্ষা দিছিল 2,76,522। আই রিপিট, 2,76,522 জন পরীক্ষা দিছিল সায়েন্স আর্টস কমার্স মিলে। পরে আসো, এর ঢাকা ভার্সিটির সিট ছিল 7,118। তো 7,118টা সিটের বিরুদ্ধে 2,76,522 জন পরীক্ষা দিয়েছে। তার মধ্যে ক ইউনিটে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল অ্যাপ্রক্সিমেটলি 90,000, 90,000 পোলাপাইন পরীক্ষা দিয়েছে ক ইউনিটে, যেখানে সিট মাত্র 1,795টা, এবং 1,795টা সিট আমরা একটা গড় হিসাব বের করেছি। তো মোটামুটি 50 জন এক সিটের জন্য লড়াই করছে। আমরা কি শুনতেছি নাকি শুনতেছি না? জি দাদা শুনতেছি দাদা। হ্যাঁ, 50। তোমাদের যদি বোরিং লাগে বলতে পারো যে দাদা আমার কোয়েশ্চেন আছে আমি কইরা বিদায় হই, তো আমি কমু তোর কোয়েশ্চেন করা লাগবে না, তুই এমনি বিদায় হ। শোন এখন, তো 50,000-এর বদলে হচ্ছে তো মানে 50 জন হচ্ছে ক ইউনিটের মধ্যে পরীক্ষা দিছিল। সেকেন্ড আয় খ ইউনিট মানে আমাদের আর্টস। হিউম্যানিটিজ এর মধ্যে 45,000 পরীক্ষা দিছিল 2378 সিটের বিরুদ্ধে, 2378 সিট। তুমি যদি এইটারে ক্যালকুলেট করো তাইলে তুমি দেখবা যে মানে তাদের তাদের সিট অনুযায়ী তারা হচ্ছে মানে খুবই খুবই লিনিয়েন্ট, মানে মানে তারা খুবই আরামসে চান্স পাওয়া যেতেছে, এরকম অবস্থা। মানে ধরো মাত্র 20 জনের বিরুদ্ধে একজন, ব্যাপারটা বুঝছো, মাত্র 20 জনের বিরুদ্ধে একজন। আর সবচেয়ে আরেকটা, আর তারপরে কমার্স যারা, এখানে কেউ কমার্সের আসি বাই দ্য ওয়ে, নাহলে হুদাই কমার্স নিয়ে বলবো, কেউ আসি? এনিওয়ান ফ্রম বিজনেস? নাই? আচ্ছা তাও বইলা দিই, বিজনেসে গতবার 30,000 পোলাপাইন পরীক্ষা দিছিল 1250 সিটের জন্য। ঠিক আছে, 30,000 পরীক্ষা দিছিল 1200 সিটের জন্য। তুমি যদি ওইটাকে মানে ক্যালকুলেট করো তাহলে তুমি দেখবা যে 24 জন পরীক্ষা দিছিল। তুমি আর ডি ইউনিট একটু পরে বলতেছি। তো তুমি খেয়াল করে দেখো, সায়েন্সের পোলাপাইন দিছিল 50 জনের বিরুদ্ধে একজন, কমার্সের পোলাপাইন দিছিল 24 জনের বিরুদ্ধে একজন, আর্টসের পোলাপাইন দিছিল 20 জনের বিরুদ্ধে একজন। তাহলে সবচেয়ে ইজি চান্স পাওয়া কার? আর্টস। হিউম্যানিটিজ। আর্টস। ঠিক আছে, হিউম্যানিটিজ পড়লেই মানে কাজ হয়ে গেছে টাইপের, এরকম না? ঠিকই তো? ওকে, এখন হচ্ছে আর সবচেয়ে কঠিন হচ্ছে সায়েন্সের, বুঝলাম। এখন ডি ইউনিটের ব্যাপারে আসি। ডি ইউনিটে কখনো তুমি এরকম ইন্ডিভিজুয়াল খবর পাবা না, ডি ইউনিটে টোটাল পাবা। আর যারা চারুকলার আছো তারা পরে আলাদা কথা কই আমার লগে, চারুকলায় কেমনে কি এটি পরে বলবো না, চারুকলায় স্টুডেন্ট ঢোকানোর সিস্টেম অন্যরকম। ডি ইউনিটের যেটা হয়েছিল, ডি ইউনিটের টোটাল সিট ছিল 1560, যেটার মধ্যে 97,000 লোক পরীক্ষা দিছিল। এখন 97,000-এর মধ্যে আমরা সায়েন্স আর্টস কমার্স যদি ভাগ করি, মানে সায়েন্স যেহেতু বেশি পোলাপেন পরীক্ষা দেয়, আমরা ধরছি অ্যারাউন্ড 40-45,000 ধরলাম, মানে 50% সায়েন্সেরই দিছে ধরলাম। বুঝছিস না বুঝিস নাই? 97,000 হচ্ছে সায়েন্স আর্টস কমার্স মিলায়, হ্যাঁ ধরলাম যে 50% সায়েন্সেরই দিছে, 50% না ধরলাম 60% সায়েন্সের দিছে, তাও হয় 50,000। তাও হয় কত? 50,000। 50,000 ধরলাম। তো তাদের সিটের বিরুদ্ধে তাদেরও আসে, আমরা গড় করে দেখছি 50, মানে ডি ইউনিটও 50টা সিটের বিরুদ্ধে একজন। এখন আসো পয়েন্টে,
হিউম্যানিটিজরা তো আমরা অলরেডি বলে দিছি ভাই, তোরা লাকি, তোদের বাদ। এখন আসো পয়েন্টে। পয়েন্ট হচ্ছে যে তুমি এখন চিন্তা করো, ওই যে ইঞ্জিনিয়ারিং এর আর মেডিকেলের পোলাপাইনের লগে ওই যে 50 সিটের বিরুদ্ধে তুমি লড়াই করতেছো, আর এখানে যে ডি ইউনিটের 50 সিটের বিরুদ্ধে তুমি লড়াই করতেছো, তুমি বলো এ ইউনিট সোজা না ডি ইউনিট সোজা? ইউ গিভ মি দ্য আনসার। চিন্তা করে দেখো, অডস গুলা চিন্তা করো। একদিকে হাতে আছে কি ইঞ্জিনিয়ারিং মেডিকেলের যে ওই ওই যে 10,000 পোলাপাইন, যে 10,000 পোলাপাইন অবশ্যই চান্স পাবে ইঞ্জিনিয়ারিং মেডিকেলে, ওই 10,000 পোলাপাইন পরীক্ষা দিবে এক। আর এইদিকে ডি ইউনিটে হচ্ছে বাংলাদেশে প্রথম থেকে ডি ইউনিটের প্রিপারেশন নেয় ওই খুবই মানে লিস্ট অ্যামাউন্টের স্টুডেন্ট, যারা নিচ্ছে ওই রকম 10% স্টুডেন্ট। এখন তুমি বলো কোন দিকটা পাল্লা ভারী, মানে চান্স পাওয়া কোন দিকে সহজ, এ ইউনিট না ডি ইউনিট? তুমি বলো। ডি ইউনিট। ডি ইউনিট। সো এই কথাটা যদি তুমি তোমার গার্জিয়ানদের মাথায় ঢোকাইতে পারো ব্যাপারটা, যে এই হচ্ছে ফিগার, এই হচ্ছে অরিজিনাল ফিগার ঢাকা ভার্সিটির, যেহেতু আমি ঢাকা ভার্সিটি বলতেছি, এই হচ্ছে ফিগার, তাইলে আশা করি তারা 3 নাম্বার লাইনটারে কিছুটা রেকগনাইজ করবে। এখন পর্যন্ত যেটা বললাম, একটু কি কারো কোনো কোশ্চেন আছে? নেই? ওকে, গ্রেট। তো এটা ছিল তোমার হচ্ছে মোটামুটি গত বছরের গ্রাফ, গত বছরের পরিসংখ্যান। এখন নাও টক অ্যাবাউট দিস ইয়ার। আগে আমি তোমাদের বলে দেই, তোমরা আজকে একটা নোটিশ পেয়েছো, সবাই জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে তোমাদের কি করছে, যে আজকে একটা নোটিশ দিয়েছে, যে মানে নোটিশ তো দেয় নাই, তোমরা ফেসবুকের মাধ্যমে বা যেমনি হোক জানতে পারছো যে আজকে ঢাকা ভার্সিটি জানাইছে এই এই হবে পরীক্ষা, এই এটা 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 হবে। যেমন তোমরা মূলত এই জিনিসগুলা জানছো, আমি তোমাদের জন্য এখানেই দিয়ে দিচ্ছি। তোমরা একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছো? জি দাদা। জি। আমি তোমাদের জন্য আলাদা করে রাখছি, তোমরা মূলত এই জিনিসগুলো দেখছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে আগের মতোই, অনলাইনে নয় অফলাইনেই হবে। 200 মার্কের না 100 মার্কের পরীক্ষা হবে, রেজাল্টে 20% নাম্বার থাকবে, 30 এমসিকিউ, 50 লিখিত মার্ক হবে। পরীক্ষা দিতে ঢাকা যেতে হবে না, নিজ বিভাগেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হতে পারে। রেজাল্টের পরপরই ভর্তি পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হবে, ডিসেম্বরে হতে পারে ভর্তি পরীক্ষা, অর্থাৎ সম্ভাব্য ডেট ডিসেম্বর। ওকে, এগুলা এর বাইরে কেউ কিছু শুনছো? আমার যা যা শুনছো সব বইলা নাও, তারপরে না দাদার কথা। এর বাইরে কেউ কিছু শুনছো? না। মানে তোমরা যা যা শুনছো সব তো এখানেই আমি আশা করি, মানে আমি পুরো দিন ফেসবুকে ঘাইটটা আমি এটা বের করে রাখছি। এর বাইরে কিছু শুনছো কিনা সেটা এগুলোর মধ্যে সব এগুলার মধ্যেই। গ্রেট। তোমাদের একটা কথা বলি, আমাদের আমাদের পরের বার মানে আমরা ছিলাম এইচএসসি 13, তোমরা তো এইচএসসি 20, মানে তোরা আমার থেকে 7 বছরের ছোট। একদম 7 বছর, আমি বুড়ো হয়ে যাচ্ছি রে। আচ্ছা, এখন দেখ 7 বছরের ছোট। তো আমাদের ঠিক পরের বার যে ব্যাচ পরীক্ষা দিল, মানে 2014 এইচএসসি যারা দিল, ততদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ছিল। তো মজার একটা ঘটনা তোদের বলি, 14 এইচএসসির সময় হইলো কি, যখন তারা পরীক্ষা দিল তখনও সেকেন্ড টাইম আছে। পরীক্ষাটা হইলো ঢাকা ভার্সিটির, এখন দেখ যেহেতু ঢাকা ভার্সিটি সেকেন্ড টাইম আছে, তো অবশ্যই ফার্স্ট টাইমার থেকে সেকেন্ড টাইমারের প্রিপারেশন ভালো। তো চান্স পাওয়ার সম্ভাবনা কার, ফার্স্ট টাইমারের না সেকেন্ড টাইমারের? সেকেন্ড টাইমার। এটা তো সার্টেনলি সেকেন্ড টাইমারের চান্স বেশি। তো সেকেন্ড টাইমার চান্স পাইছেও বেশি, এবং তখন আরো জ্ঞান খারাপ হইতো। জিনিসটা কেমন জানো, মানে আমার রুমমেটরাই করছে। তখন করতো কি এরকম, যে মনে কর সে প্রথমবারে চান্স পাইছে হিস্ট্রিতে, মানে হিস্ট্রি তার কাছে ভালো লাগে না, হ্যাঁ লতে পড়বে। তো হ্যাঁ করছে কি, হিস্ট্রি থেকে সে সেকেন্ড টাইম ভালো করে পড়াশোনা করছে। এর অনার্সে যা তা ফার্স্ট ইয়ার যা মন চায় তাও অনার্সে ভালো করে পড়াশোনা করছে। তো মানে আবার অ্যাডমিশনের জন্য পড়াশোনা করে, আর সে তো ঢাকা ভার্সিটিতে আছে,
তো তার পড়াশোনা এখানে সুবিধা, পড়াশোনা কইরা তাহলে সে পরের বার যখন পরীক্ষা দিছে ওয়াও 100-র মধ্যে চলে আইছে, মানে সে ল বা এরকম ভালো সাবজেক্ট পেয়ে গেছে। তো তার যে হিস্ট্রিতে একটা সিট আছিল গত বছরে, ওই সিটটা কি আর কোনোদিন ফিল আপ হওয়া সম্ভব? না, ওইটা কেমন হবে? বলো সম্ভব না? সম্ভব না। তো এরকম কাহিনী হইতো ঢাকা ভার্সিটি। 14তে হইলো কি, ওরা পরীক্ষা দিল, পোলাপাইন এরকম অনেক আমার সাথে ব্যাচমেট অনেক করলো কি এরকম পরীক্ষা দিয়ে ভালো ভালো সাবজেক্টের চান্স পেয়ে গেল, জুনিয়র হয়ে গেছে কিন্তু সাবজেক্ট তো ভালো। এখন পাইছে, এখন পরীক্ষা দেওয়ার কয়েক সপ্তাহ পরে ঢাকা ভার্সিটির কি মাথায় উঠছে কে জানে, মানে পরীক্ষা হয়ে গেছে উঠছে, তারা কয়ে দিল সেকেন্ড টাইম বন্ধ। এখন তুই চিন্তাটা কর, তারা যদি পরীক্ষার আগে জানাইতো তাহলে পোলাপাইন প্রিপারেশন নিত ভালো, বা তারা যদি বলতো আমরা পরের বার থেকে সেকেন্ড টাইম মানে এই যে বন্ধ করবো, ঠিক আছে তোমরা এই বছর লাস্ট সেকেন্ড টাইম, এর পরের বার থেকে বন্ধ, তাইলেও তারা ভালো করে প্রিপারেশন নিতে পারতো। তাইলে এখানে 14 ব্যাচের কোনো দোষ আছে? আমারে আছে? না। নাই। তো 14 ব্যাচ করলো কি, তারা শহীদ মিনারে আন্দোলন করলো, ইয়া করলো ইয়া করলো, এই যা মন চায় বাইরে ভাই আন্দোলন, মানে রোদ বৃষ্টি, আন্দোলন করতে করতে অনশন করতে করতে মরে যাওয়ার অবস্থা। ঢাকা ভার্সিটি একটা ফোঁটা জিনিস চেঞ্জ করেনি। দ্যাটস ওয়াই আমি বাংলাদেশের প্রত্যেক বাকি ভার্সিটির কথা কয়ে লাভ নাই, ঢাকা ভার্সিটির কথা আমি তোমার একদম জেনুইন একটা কথা বইলা দিই, যতদিন পর্যন্ত, আই রিপিট, যতদিন পর্যন্ত এই 8টার 8টাই সত্য হইতে পারে, এই 8টার 8টাই ভুল হইতে পারে, যতদিন পর্যন্ত ঢাকা ভার্সিটির নিজের নোটিশে তুমি না দেখবা কোনো কিছু, বা তাদের ওয়েবসাইটে না দেখবা কোনো কিছু, ততদিন পর্যন্ত ইট ইজ নট ফিক্সড। ঠিক আছে? আর তোমরা যে ফেসবুকে শেয়ার করো, এটা করো এটা করো এটা করো, করতে পারো, কোনো প্যারা নেই। তোমরা নিজেদের ব্যাচ নিয়েই তোমরা যে পরিমাণ শেয়ার করছো, ওতে আমার তোমাদের উপরে ভরসা উঠে গেছে যে তোমাকে ব্যাচে তোমরা পড়াশোনার বাইরে ফেসবুকে বেশি টাইম তোমরা কি পরিমাণ দিতে পারো। কোন এটার মানে নাই তুমি যতদিন পর্যন্ত ঢাকা ভার্সিটির প্যাডে না দেখবা, ঢাকা ভার্সিটির নোটিশে না দেখবা, ঢাকা ভার্সিটির ওয়েবসাইটে না দেখবা। আমারে যখনই যে কেউ জিজ্ঞেস করে আমি বলে দেই সার্কুলার আসো, বলো আমি এটা বলি না? আমি বলি সার্কুলার আসো, সার্কুলার আসো। ওয়েট করো, তোমার তো হেরা তো আর পড়াশোনার লাইন চেঞ্জ করতেছে না তোমার, এবং এগুলোর জন্য তো তোমার কোনো পড়াশোনার সমস্যা হচ্ছে না। তোমার চিন্তা করে দেখো, তোমার 200 মার্কের মধ্যে 100 মার্ক হয়েছে, এখন তোমার কি মনে হয় তোমার জন্য ইজি মানে কঠিন হয়েছে না ইজি হয়েছে? বলো কঠিন হয়েছে না ইজি হয়েছে? ইজি হয়েছে না? হ্যাঁ, তোমার মাথা কঠিন হয়েছে। জিজ্ঞেস করো কেন? যত তোমার মার্ক কম তত কম্পিটিশন বেশি, যত তোমার মার্ক কম তত কম্পিটিশন বেশি। পরীক্ষা যদি বেশি মার্কের হইতো, চিন্তা করে দেখো, এখন তুমি আজকে থেকে ডি ইউনিটের প্রিপারেশন নিবা, তোমার জন্য 200 মার্ক হলে তোমার জন্যই ভালো, কারণ তুমি বেশি কোয়েশ্চন পড়ছো, তোমার বেশি আনসার করার পসিবিলিটি আছে। আর মনে করো যে এই ইউনিট পড়ে আইছে, মেডিকেল পড়ে আইছে, হ্যাঁ কইলো কি আমি 1 মাস ডি ইউনিট পড়ে 100 মার্কের পরীক্ষা দিলাম, ভগবান না করে হ্যাঁ যদি চান্স পেয়ে যায় তুমি না পেলে, তো তোমার কোনো কষ্টের ইয়া থাকলো? 200 না 300 মার্ক হলে তোমার জন্য ভালো, যারা প্রথম থেকে ডি ইউনিটের প্রিপারেশন নিবে। দ্যাটস ওয়াই আমি বলে দেই, যতক্ষণ পর্যন্ত মানে তোমরা সবাই তো আমার স্টুডেন্ট হবা না এটা কনফার্ম, যারা যারা ব্যাচে পড়বা, আমার ব্যাচের পোলাপেনরা আমি কেমনে রান করাই আমি জানি। তো যখন থেকে আমার ব্যাচের যে 10টা ছিল গত ব্যাচের, এই 10টার আমি গত 4-5 মাসে তোমাদের পরীক্ষা নিয়ে যত নাচানাচি যা কাহিনী মাইনি হয়েছে, এই রেজাল্ট দিবে এটা দিবে, আমার সামনে কারো কোনো কথা বলার সামর্থ্য নেই, কারণ তোমার পড়াশোনা করতে হবে, আগে তোমার এই পড়াশোনা করো। তো সেম ঘটনা হচ্ছে, কথা এটাই, পরীক্ষা যেদিনই হোক তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন জানাবে, তোমার বান্ধবীর জন্য সেদিনই জানাবে, তোমার বন্ধুর জন্য সেদিনই জানাবে। বাংলাদেশের 3 লক্ষ স্টুডেন্ট ওই একদিনই জানবে, নাকি এমন হয়েছে যেদিন এইচএসসি জানাইছে তার 10 দিন পরে বাকি অর্ধেকরে জানাইছে যে রেজাল্ট মানে পরীক্ষা হবে না, এরকম কি হয়েছে? নাকি সবাই একসাথেই জানানো হয়েছে? একসাথেই। সবার একসাথে জানানো হয়। তাহলে তোমাদের এত প্যারা কিসে, এত চিন্তা কিসের? তোমাদের চিন্তা থাকা উচিত আমার গ্রুপ ভার্বের মার্ক হইতেছে কিনা, আমি গ্রুপ ভার্ব পারি কিনা, আমি ক্লজ আর ফ্রেজ আলাদা করতে পারি কিনা, আমি ফ্রেজের মধ্যে দাদা পড়াইছে যে ভার্ব আসে না, তাহলে ভার্বাল ফ্রেজে কেন ভার্ব বসে, আমি জিকে জানি কিনা, আমার এইগুলা নিয়ে তোমাদের কোয়েশ্চেন থাকা উচিত।
আমি গত এক সপ্তাহ ধরে তোদের ফ্রি ক্লাস করাইতেছি, আমার না ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন হয় না এখন পর্যন্ত। যা কোয়েশ্চেন সব এই ফালতু জিনিসগুলো লয়ে। 70-80 জন ব্যাচে মেসেঞ্জার গ্রুপে আসোস, একটাও কেউ কোনোদিন কোয়েশ্চেন করছ না যে দাদা বাংলা সেকেন্ডে কি কি এরকম, ইংলিশে কি কি, না তাদের কোয়েশ্চেন হচ্ছে এইসব নিয়ে যেগুলো আজাইরা জিনিস। এই কারণে তোরা চান্স পাবি না, পাইবো যারা হচ্ছে ওই দাদার যে 3টা ক্লাস হয়েছে ওই 3টা ক্লাসে প্রিপোজিশন নিয়ে, কারক নিয়ে, কি পড়াইছি কি না পড়াইছি, ওইটার মধ্যে কোনো ভুল থাকলে, ওইটার মধ্যে কোনো আপগ্রেডিং থাকলে ওইটা নিয়ে কথা বলা। কারণ আলটিমেটলি এই যেটা তুমি দেখতাছো, এই যে জিনিসগুলো তুমি দেখতাছো, তোমার জন্য যেমন সবার জন্যই তেমন। তুমি যেদিন জানবা সবাই সেদিন জানবে, বরং সবাই এইটা নিয়ে লাফালাফি করতেছে। তুমি যদি চামে তোমার পড়াশোনা করতা তুমি অনেক আগে থাকতা। এই হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য কথা। অন্যান্য ভার্সিটি অফলাইনে নিবে কিনা অনলাইনে নিবে কিনা কোনো কিছুই ফিক্সড না। মিজানুর রহমান আজকে আইসা বইলা দিছে হ্যাঁ বিশ্বের সবাই মোবাইল দিয়া পরীক্ষা দেয়, ওনার কথাটা ভুল ঠিক আছে, কিন্তু ওনার কথাটা পুরাপুরি ভুলও না। কেন? কারণ উনি হয়তোবা বুঝাইতে পারে নাই। জিনিসটা হচ্ছে এরকম, তুমি যখন জিআরই দিবা, তুমি যখন আইএলটিএস পরীক্ষা দিবা, এখন বলবা আইএলটিএস পরীক্ষা কও যে ওয়ার্ল্ডের সারা দেশ দেয় না, কও দেয় কি দেয় না। কথা বলে দেই, হোয়াট এভার দ্য ডিস্ট্রিবিউশন ইজ, ইউ হ্যাভ গট 3 সাবজেক্টস। বাংলার মধ্যে 2টো, বাংলা প্রথম বাংলা দ্বিতীয়, ইংলিশে 2টা। ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের লাগবে না, যারা বি ইউনিট মানে যারা হিউম্যানিটিস শুধু তাদের লাগবে, তাদেরও সব লাগবে না। ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে 2টা জিনিস আছে, একটা হচ্ছে ভোকাবুলারি, একটা হচ্ছে তোমার গ্রামার, আর থার্ড হচ্ছে জিকে। জিকের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক। এখন যদি জিকে তে 10 মার্ক হয় তোমার যা পড়াশোনা করা লাগবে, জিকে তে যদি 100 মার্ক হয় তোমার সেম পড়াশোনা করা লাগবে। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি না পারি নাই? জি। ঠিক আছে, তো বাংলায় 20 মার্ক হোক, বাংলায় রিটেনে 25 মার্ক হোক, বাংলায় রিটেনে 30 মার্ক হোক, হোয়াট এভার দ্য ডিস্ট্রিবিউশন ইজ, তোমার পড়া সেম থাকে। ঠিক আছে, পড়া কোনো কম বেশ হয় না। তো আমরা মার্কেট ডিস্ট্রিবিউশন যতক্ষণ না ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের হাতে দিচ্ছে ততক্ষণ আমরা মার্কেট ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো কথা বলবো না, এবং ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের কথা বলা উচিত না, আমাদের পড়াশোনা করা উচিত আমাদের পড়াশোনা। তো এটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। সো নো কোয়েশ্চেন আস অ্যাবাউট মার্ক ডিস্ট্রিবিউশন। মার্ক ডিস্ট্রিবিউশন যখন আসবে তখন, কারণ এবং মজার ব্যাপার হচ্ছে ঢাকা ভার্সিটি একটা ভ্যালিড ভার্সিটি যে প্রত্যেকবার তোমাকে সুন্দর মতো মার্ক ডিস্ট্রিবিউশন করে দিব। বাংলাদেশে 40টা ভার্সিটির অনেক ভার্সিটি আছে যেগুলো মার্ক ডিস্ট্রিবিউশন দেয়ও না। কেমনে আমি তোরে কই, জাহাঙ্গীরনগর তোরে কোনোদিন কইয়া দিত না যে এটা থেকে এত কোয়েশ্চেন, এটা থেকে এত কোয়েশ্চেন, এটা থেকে এত কোয়েশ্চেন, তারা একটা এজাম্পশন দেয়। জগন্নাথ ভার্সিটি এখন বলতেছে, খুলনা ভার্সিটি অনেকদিন ধরেই বলে না কোনটায় কত হয় কোনটায় কত হয়, তারা বলছে এই সাবজেক্টের পরীক্ষা হবে। বাট তুমি গত বছরের সার্কুলার উঠায়া দেখো, আমার কাছে তো এই 40টা সার্কুলার আছে, কোনোটায় তারা এরকম ভ্যালিড করে বলে দেয় না। তো ঢাকা ভার্সিটি বলে দেয়, এটা আমাদের জন্য আরো ভালো। ঢাকা ভার্সিটি সিলেবাস ফাইনালাইজ করে দেয়, এটা আমাদের জন্য ভালো। কারণ তুমি অন্য কোনো ভার্সিটির জন্য সিলেবাস ফাইনালাইজ করতে পারবে না, তাদের কোনো সিলেবাস নাই, তাদের কোনো গন্ডি নাই। আমি তোমার একটা কথা বলি, ঢাকা ভার্সিটি ডি ইউনিট কেন ভালো খেয়াল করে দেখো ব্যাপারটা। তোমাকে একটা মনে করো বিশাল সমুদ্রের সামনে দাঁড় করায় আইন না, আমি কইলাম এই সমুদ্রের এত কিলোমিটার থেকে এত কিলোমিটারের মধ্যে তোর জিনিসটা আছে, ঠিক আছে? এখন তোর ওই জিনিস আইডেন্টিফাই করা ইজি, নাকি তোরে আমি কয়ে দিলাম বাংলাদেশের যে কোনো সমুদ্র যে কোনো নদীর মধ্যে জিনিসটা আছে, তোর কোনটা আইডেন্টিফাই করা সহজ বল? প্রথমটা না সেকেন্ডটা? প্রথমটা। কেন? কারণ হচ্ছে তোমার কাছে একটা সিলেবাস আছে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এটাই। তো ঢাকা ভার্সিটির সিলেবাস আছে, সেই সিলেবাসটাকেই আমরা আমাদের কোর্সে সাজিয়েছি, ঠিক আছে? কারণ আমরা সিলেবাসটাকে সাজাইতে পারি। অন্য কোনো ভার্সিটি এই রকম ফিক্সড সিলেবাস নাই যেটা তুমি সাজাইতে পারবা, ঠিক আছে? তো তোমার যদি সিলেবাস বড় থাকে তাও সমস্যা নাই, ইউ নো, তোমার কাছে জানা আছে কোনগুলা তুমি পড়লে কমন পড়বে। মানে এটাই হচ্ছে মজার ব্যাপার, তোমার অন্য ভার্সিটি সিলেবাস ছোট হইলো তুমি তো জানতেছো না যে সিলেবাসটা কি। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? মানে জিনিসটা হচ্ছে মনে কর তোর যদি 100টা জিনিস পড়াও কমন আসে, তুই তো অ্যাটলিস্ট জানতাছস আমার 100টা পড়তে হবে, তুই তো তোর রুটিন সেটআপ করতে পারবি।
যে আমি 10টা আজকে পড়বো, 10টা কালকে পড়ুম, 10টা পরশু পড়ুম, বাট তোর কাছে জানাই নাই, 13টা থেকেও আইতে পারে, 113টা থেকেও আইতে পারে, তাইলে পরেরটা আনসার্টিন হয়ে গেল না? ঠিক না? তো এখনকার ব্যাপারটা হচ্ছে অনেক কোচিং যেটা করে, আমরা এটা পড়াবো এটা পড়াবো, বাট তোমার কাছে তাদের হ্যাঁ সিলেবাস থাকে, এটা থাকে, বাট ইউ নেভার নো, তুমি না জানো না, তুমি কোনোদিন কোচিং এ ক্লাস করো নাই, কোচিং এ কোন টিচার, এক টিচার বাংলার সব ক্লাস নেবে না, এই নেবে না, তুমি জানো না। তো এটা হচ্ছে আনসার্টেন। আমাদের এখানে তুমি ফ্রি ক্লাস করতে পারছো, লেকচার শিট করছো, তুমি একটা সার্টেন জিনিস টেস্ট করে ভর্তি হইতেছো। এই কারণে বললাম আনসার্টেন জিনিসটা সবসময় ঝামেলা, সার্টেনিটি ইজ অলওয়েজ গুড। তো আমরা এখানে সিলেবাস সাজাইছি, এখানে প্রথমে বাংলার 11টা টপিক দিয়েছি, 14টা মানে ক্লাস করেছি। তো তোমার মনে হতে পারে যে দাদা এইগুলা কি ক্লাস? হ্যাঁ এগুলা ক্লাস, এগুলা হচ্ছে আমরা এরকম করে করে পরীক্ষা নেব। তোমাদের আমি গতবার দেখাইছিলাম, মানে সরি গতবার বলতে তোমাদের আরেকটা ছবি দিছিলাম, এটার মধ্যে কথাটা লেখা আছে কি দেখো, ডিউরেশন 4 মাস, রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টা। এখন তুমি বলতে পারো দাদা 4 মাস তো নাই। হ্যাঁ আমাদের যদি আমরা আমাকে যখনই আমাদের ঢাকা ভার্সিটি জানাবে যে এই তারিখ থেকে একটা সার্কুলার তারা দিবে, আমরা আমাদের ক্লাসের সংখ্যা বাড়ায় দিব। আর অলরেডি আমাদের এমনিও সপ্তাহে 3-4টা করেই ক্লাস হবে, শুক্রবার আমরা ক্লাস রাখবো, ঠিক আছে? তো আমাদের কোর্স ফি 8,000, 3,000 দিয়ে অগ্রিম ভর্তি হতে হবে, এইটা কনফার্ম। এখন এখন তুমি বলতে পারো দাদা কমান, আমি উদ্দেশ্যে 20,000 দিছি, এটা দিছি ওইটা দিছি, আমি এটা নিয়ে বলতেছি। আমাদের 35টা ক্লাস হবে, 35টা ক্লাস মিনিমাম হবে, মানে আমরা আশা করি শেষ করে আমরা বেশিও নিতে পারি। এখন আর 80টা পরীক্ষা হবে, মানে 80টা পরীক্ষা মানে কি, 80টা পরীক্ষা মানে সিরিয়াসলি 80টাই পরীক্ষা। তুই যদি কস তুই 100টা পরীক্ষা দিতে পারবি, আমি 100টা পরীক্ষা নিতে পারবো, কারণ আমার কাছে 100টা কোয়েশ্চেন বানানো আছে অলরেডি। বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের উপর জানতে চাইছিল একজন যে দাদা আপনার তো ওই মানে শিডিউলের মধ্যে সাধারণ জ্ঞান নেই। হ্যাঁ সাধারণ জ্ঞানেরটা হচ্ছে আমি তোমাদের বলি, সাধারণ জ্ঞানের শিডিউল আমরা রাখি নাই, কারণ সাধারণ জ্ঞান আমাদের বাংলা ইংরেজি পড়তে হবে, সরি বাংলা আদেশ আন্তর্জাতিক পড়তে হবে। তো বাংলাদেশ আন্তর্জাতিকের যে সাধারণ জ্ঞানটা আমি ইচ্ছে করে শিডিউলে দেইনি, কেন? কারণ শিডিউলটা তো আমরা সারা জায়গায় দেখাইছি। তো এটা যারা ক্লাস করবা তাদেরকে আমরা প্রথম দিন আমাদের রুটিনটা লিখে দিয়ে দিব, মানে আমরা হচ্ছে এরকম ছবি টবি দিব না, লিখিয়ে দিয়ে দিব। কেন? কারণ এটা শুধু তাদের কাছেই থাকবে। কারণ সাধারণ জ্ঞানটাই হচ্ছে কি, সাধারণ জ্ঞানটা তোমার বাংলা ইংলিশ যেমন কমন, সাধারণ জ্ঞান হচ্ছে কিছু জিনিস পড়া লাগে না, কিছু জিনিস পড়া লাগে। বাংলা ইংলিশ যে ওর অন্যান্যদের যেমন সিলেবাস, আমারও তেমনি সেম সিলেবাস, বাট সাধারণ জ্ঞানে আমি তোদের কিছু জিনিস পড়াবো, কিছু জিনিস বাদ দিব। তো আমি যদি ওগুলো সিলেবাসে দিতাম কপি হওয়ার সম্ভাবনা থাকতো, দ্যাটস আমি সাধারণ জ্ঞানটা ইচ্ছাকৃত বাদ রেখেছি। তো যারা ক্লাস পে করে করবা তারা সাধারণ ক্লাসের প্রথম দিন থেকেই শিডিউল পেয়ে যাবে। এখন একটা কথা বলি যে দাদা আমরা তো সাধারণ ক্লাসের সাধারণ জ্ঞানের ক্লাসই করলাম না, আমরা কিভাবে টেস্ট করব যে সাধারণ জ্ঞান ভালো পড়ান না খারাপ পড়ান? ওকে, আমরা টেস্ট করব কিভাবে? দেখো সাধারণ জ্ঞান আমি প্রথম কথাই বলে দেবো, সাধারণ জ্ঞান দাদা পড়াবো না। হ্যাঁ এটার মানে কি দাদা সাধারণ জ্ঞান পড়াবো না? মানে দাদা সাধারণ জ্ঞান এমনি পড়াবো না, দাদা তোমাদের জিনিসগুলো দিয়ে দিব, টেকনিক দিয়ে দিব। সাধারণ জ্ঞান হোয়াট ইউ হ্যাভ টু ডু ঘরের মধ্যেই তোমার করতে হবে। আমি তোমাকে হয়তোবা টেকনিক গুলো বলে দিব যে এইভাবে এটা এটা কর, এমনে পড়। বাট তোর যেটা পড়ার বিষয়, যেটা আমার তোকে ধরায়া দেওয়ার বিষয়, যেমন তুই নর্মাল একটা কথা চিন্তা কর, আমি তোরে বললাম বাংলা প্রবন্ধ রচনা, আমি তোরে প্রবন্ধ বইলা দিলাম, অধ্যবসায় তুই এমনি 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 লিখবি, কিন্তু অধ্যবসায় কি তোরে আমি পুরোটা শিখাই দিতে পারুম? কত পারমু কিনা? বলো পারবো পুরা মুখস্থ করাই দিতে অধ্যবসায়? নিজে নিজে সম্ভব শিখতে না, হবে। এটা নিজের থেকে যেতে হবে। তো সাধারণ জ্ঞান আমি তোমার ব্যাপারগুলো ধরায় দিয়ে এবং ওইখানে তোমার জানায় দেওয়া হবে এবং ওখান থেকেই তোমার পড়তে হবে। এখন তুমি বলতে পারো যে দাদা আপনি পড়বো যে আপনি কিভাবে বুঝবেন? এটার জন্য প্যারা নিও না। 80টা পরীক্ষার মধ্যে সাধারণ জ্ঞানের 40টা 40টা না থাকুক 30টা থেকে 35টা পরীক্ষা থাকবে। এখন তুমি বলো দাদা 80টা পরীক্ষা কিভাবে দিব? তুমি বিলিভ করবা না, অনেকে 100টা পরীক্ষাও দিতে পারে। পরীক্ষাগুলো কিভাবে নিবেন? পরীক্ষাগুলো নিবেন কিভাবে? পরীক্ষাগুলো গুগল ক্লাসরুমে নিব। গুগল ক্লাসরুমের আমাদের হচ্ছে ক্লাসের একটা তোমাকে লিংক দিয়ে দেওয়া হবে, আমি তোমাদের দেখাই, একটু স্ক্রিনটা শেয়ার করি। যারা গুগল ক্লাসরুম সম্বন্ধে অবহিত না, কেউ এখানে গুগল ক্লাসরুম সম্বন্ধে জানি? এনিওয়ান? না। কেউ জানি না? আচ্ছা, তো আমি গুগল ক্লাসরুমের একটু জিনিস দেখাচ্ছি। এই দেখো এরকম ক্লাস থাকে, হ্যাঁ। তো এটার মধ্যে হচ্ছে তোমার ক্লাস থাকবে মনে করো H20 এডমিশন,
এখানে তোমার দেখা যাচ্ছে, আমি স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখানে এই দাগাদাগি করিস কেন বাবা? ইরেজার কই? এই যে মুছা 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 মুছা, প্রত্যয় দাগায়ও না। এখন দেখো এইটাতে ক্লাস ওয়ার্ক আছে, পিপল আছে, গ্রেড আছে। যেমন আমার অ্যাডমিশনের ব্যাচে 10 জন স্টুডেন্ট, আমার বলতে লজ্জা নেই, এই হচ্ছে পিপল, এই হচ্ছে আমার 10 জন। ঠিক আছে, এই 10 জনের মধ্যে এখানে আমরা ক্লাস ওয়ার্ক দেই। যেমন বাংলা 2 দ্বিতীয়, ইংলিশের এখানে এক্সাম থাকে। এখানে ঢুকে তোমার মনে করো আমি বললাম গ্রুপ ভার্বের একটা পরীক্ষা, আমি এরকম এখানে কোয়েশ্চেন দিয়ে দিই। এই যে দাদা এক্সাম 20 দিছে, এটা দিলাম। এখানে ইনস্ট্রাকশন থাকে, এইখানে গ্রুপ ভার্বের মধ্যে তুমি ঢুকে এরপরে তোমাকে এখানে এডিট নামক একটা অপশন থাকে। এখানে আমার এখানে নাই, কারণ আমি তো টিচার। স্টুডেন্টের এখানে এডিট নামক একটা অপশন থাকে, ওখানে ঢুকে তোমার ডাক দিতে হয়। যেমন আমি একটা স্টুডেন্টের ওয়ার্ক দেখাই, সে ফর আমি মারিয়া আক্তারের দেখাই। ঠিক আছে, না মারিয়া আক্তারের দেখাই না, ওই বাজে রেজাল্ট করছে, ওটা দেখা লাভ নেই। ঠিক আছে, রাজিয়ারটা দেখাই। এই ক্লাসের মধ্যে কি ওই ব্যাচের একটাও আসিস? না নাই, ভালো হয়েছে, তাহলে পিটাই তো আমার। আচ্ছা, যে গ্রুপ ভার্বে দেখো, এই যে এখানে তোমার দেখতে পাচ্ছি সবাই নাকি পাচ্ছি না? জি দাদা দেখতেছি। এখন দেখো এখানে বোল্ড কইরা তুমি উত্তর দিয়ে দিবা, আমরা এখানে গ্রেড দিয়ে দেই। এখানে সে আনসার বলে দেয়, কোনো কমেন্ট থাকলে আমি কমেন্ট বলে দিই। এখন যেমন বলে দিতে পারি নট সো গুড। ঠিক আছে, আমরা এখানে বলে দিতে পারি কমেন্টটা। ঠিক আছে, নট সো গুড। তো এরকম হচ্ছে, এটা হচ্ছে তোমার এমসিকিউ। সেম একই স্টাইলে তুমি রিটেন দিবা, সেম একই স্টাইলে তুমি এমসিকিউ দিবা, বা বড় জিনিস থাকলে তা দিবা। এবং এটার টোটাল একটা বড় জিনিস তোমাকে দেখাই, এটা কিন্তু একজন স্টুডেন্ট আরেকজনটা দেখতে পারে না, খালি আমিই দেখতে পারবো। কারণ আরেকটা জিনিস দেখাই তোমাদের, মনে করো এখন আমি দেখতে চাই যে হচ্ছে কারা কে কোন পরীক্ষা মিস করছে, বা তুমি দেখতে চাও তুমি কোন পরীক্ষা মিস করছো। সেরপর আমি মারিয়া আক্তারে ঢুকলাম, ঢুকে দেখতেছি আমি এই যে মারিয়া আক্তার দেখা যাচ্ছে যে সে কত পাইছে। এই যে এক্সাম 20, এক্সাম 19, তার কোনো পরীক্ষা মিস নাই। তো ভালো স্টুডেন্ট, এটা দেখা লাভ নেই। আরেকটা দিই, এই যে এইটা মনে করো সুমাইয়া, এর দেখো এখানে মিসিং লেখা আছে, এই 4টা পরীক্ষা মিস করছে। বুঝতে পারছো? তো তার এখানে মিসিং লেখা উঠবে, সে এটা দেখা তার পরীক্ষাগুলো দিতে পারবে। আর পরীক্ষার টাইম লেখা থাকে, যেমন এখানে একটা জিনিস লেখা আছে দেখো, ডান লেট, দেখা যাচ্ছে? কথার কেউ রিপ্লাই দেয় না, তোরা কি বোর লাগতেছে? হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে। দাদা হ্যাঁ দেখতেছি। না দাদা, না ডান দাদা লেট আছে। মানে হচ্ছে সে লেট করে পরীক্ষা জমা দিছে। তো যখন সে লেট করে, লেটের জন্য আমরা মার্ক কাটি। ঠিক আছে, এখানে লেখা ওঠে, তুমি যদি টাইম দেওয়া থাকে, তুমি যদি লেট করে জমা দাও, যেমন আমি তোমাদের এখানে বলে দিই সে কখন জমা দিছে। সে হচ্ছে পরের দিন জমা দিছে, এখানে দেখা যায় ধরো হচ্ছে টার্ন ইন লেট সি হিস্ট্রি। হিস্ট্রিতে গেলে 2:37 সে জমা দিছে, তার হয়তো বা 2:30 জমা দেওয়ার কথা ছিল, তো টার্ন লেট হয়ে গেছে। বুঝছো, এটা অটোমেটিক। আমি কি বুঝাতে পারছি না পারি নাই? বুঝতে পারছি দাদা। হ্যাঁ ওকে, তারপর দেখো আমার এমনিতেই দরকার হচ্ছে সবার যখন আমরা গ্রেড জানা। পরীক্ষা দিব তখন তো সময় দেওয়া থাকে। হ্যাঁ, সময় তো অবশ্যই দেওয়া থাকবে। এখন আমার সবার গ্রেড জানা দরকার, তো আমি এখানে গ্রেডে যাব। এইখানে হচ্ছে টোটাল ক্লাসে সে কত মার্ক, কত গ্রেড, তো কত কি পুরো একদম গ্রেড এখানে লেখা থাকবে। তার কত মার্ক আছে, টোটাল গ্রেড সে কত পেয়েছে, কত পার্সেন্টেজে আছে সে, এখানে টোটাল সব কিছু এক্সাম 1 থেকে লাস্ট পর্যন্ত এখানে লেখা থাকবে। ঠিক আছে, টোটাল আমার কাছে পুরো জিনিস আছে, আমি 1 সেকেন্ডে দেখে বলে দিতে পারবো কে ভালো করছে, কে খারাপ করছে, কে না। আর তোমার এই পুরো জিনিস জানার জন্য এখানে যেমন একটা ক্লাস কোড আছে না, শুধু এইরকম একটা ক্লাস কোড আমি তোমাদের প্রোভাইড করব, দেখা যাচ্ছে? এই যে দেখো, এরকম একটা ক্লাস কোড, এই ক্লাস কোডে ঢোকার দরকার নাই, হ্যাঁ আমি যাচ্ছে। এটা দেখতে পারবো কে ঢুকছো কে না। এই ক্লাস কোডে এরকম একটা ক্লাস কোড আমি তোমাদের দিয়ে দিব, তোমরা ওই ক্লাস কোডে ঢুকতে পারবা, ঢুকে এরকম পরীক্ষা দিতে পারবে। কারো কোনো পরীক্ষা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? বলো, সিস্টেমটা ভালো লাগছে না পচা? না দাদা সুন্দর। ভালো। আশা করি এর থেকে ডেভেলপ সিস্টেম মানে কোনো প্রাইভেট ব্যাচে নাই। আই ডোন্ট নো উদ্ভাস কিভাবে নেয় বা কিছু, বাট আমার এই প্রাইভেট ব্যাচ গুলো এর থেকে ডেভেলপ সিস্টেম হয়তো বা নেই। তো এটা গেল হচ্ছে তোমার পরীক্ষা। তো পরীক্ষা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, কারো কোয়েশ্চেন নাই? এত সুন্দরভাবে বলে দিলাম নাকি? বুঝেছি দাদা পরিপূর্ণভাবে, এই জন্য প্রশ্ন নেই। ওকে, দাদা হুম,
গ্রেড গুলা কি সবার দেখা যাবে? না, একজন আরেকজন এটা দেখতে পারবে না, আমিই দেখতে পারবো শুধু। আমি নিজেরটা দেখতে পারবো না? তুমি তোমারটা দেখতে পারবা, তোমারটা দেখতে পারবা, অন্য কেউ দেখতে পারবে না। দাদা দাদা রিটেন কিভাবে হবে? রিটেন সেম। আচ্ছা, তোমাদের একটা রিটেন পরীক্ষার ডেমো দেখাই। রিটার্ন কি ছবি তুলে পাঠিয়ে দিতে হয় নাকি? হ্যাঁ, দুইটা কাজ করা যায়, আমি দেখাইতেছি। সেফার আমরা একটা ট্রান্সলেশনের রিটেন নিয়েছিলাম। কয়েকটাই তো নিচ্ছি, আমরা এটা দেখাই। তো এই হচ্ছে মনে করো ট্রান্সলেশনের পরীক্ষা। কই 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 কই, এই যে মনে করো এটা হচ্ছে একটা ট্রান্সলেশনের পরীক্ষা। স্ক্রিনে আসছে? না। আচ্ছা, এই হচ্ছে ট্রান্সলেশনের পরীক্ষা, ঠিক আছে? তো এটা হচ্ছে ট্রান্সলেশনের মনে পরীক্ষা। যেমন এখানে একটা পুরো প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ দিয়ে তোমাকে বলা হয়েছে যে ট্রান্সলেট দ্য হোল টেক্সট ইনটু বেঙ্গলি, অথবা তোমাকে বলা হয়েছে ফাইন্ড আউট সিনোনিম এন্ড অ্যান্টোনিম, এই শব্দগুলো। তো এটা তো তোমার রিটেন, ঠিক না? এটা তোমার রিটেন পরীক্ষা। বুঝছি না বুঝি নাই? না এই রিপ্লাই দেন আরে কেউ। বুঝছি কোশ্চেন নাকি আসে বুঝি না? নাই দাদা, বুঝি নাই তো। এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ দিয়ে তোমাকে বলা হইলো মনে করো ট্রান্সলেট দ্য হোল টেক্সট ইনটু বেঙ্গলি, পুরো টেক্সট বাংলায় আনসার করো। আর তোমার এখানে 10-15টা আমরা ওয়ার্ড দিয়ে বললাম এটার সিনোনিম অ্যান্টোনিম বের করে দাও। তো এটা তো একটা রিটেন কোশ্চেনের প্যাটার্ন, ঠিক আছে? বুঝছো? জি জি। এখন এটা তুমি আনসার করবা কিভাবে? এটার আনসারটা দেখো, এই যে এখানে 9 জন উত্তর দিছে। তো কি করছে দেখো, একজনেরটা দেখালাম, এই যে দেখো সে এখানে ছবি তুলে দিয়ে দিছে, ঠিক আছে? একজন করেছে কি, দেখো এখানে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে সে ছবি তুলে দিয়ে দিছে, দেখা গেছে? ছবি তুলে সে দিয়ে দিছে, আমরা এখান থেকে গ্রেড করছি, ঠিক আছে? আরেকজন করছে কি দেখো, সে ছবি তুলে দেয় নাই, সে হচ্ছে, এটা এখন যার যার টাইপিং এর ব্যাপার, এটা নিয়ে আমার কোনো প্যারা নেই, ঠিক আছে? তো হচ্ছে সে এখানে লিখে দিয়ে দিছে, ঠিক আছে? তো তোমার যেটা সুবিধা, দেখতে পারছো নাকি পারছো না? হ্যাঁ দেখতেছি। হ্যাঁ। তোমার যেটা সুবিধা তুমি সেটাই করতে পারবা, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? গুগল ট্রান্সলেটর ইউজ করছিল, এখানে আমরা কমেন্ট দিয়ে দিছি, ইফ ইউ ইউজ গুগল ট্রান্সলেটর ইউ আর ওয়ার্নড ফর বিং অ্যাবস্টেইন ফ্রম ডুইং ইট ফার্দার। কেউ যদি গুগল ট্রান্সলেটর ইউজ করো, তোমাদের মাথায় রাখা উচিত গুগল ট্রান্সলেটর আমাদেরও আছে, ঠিক আছে? এগুলো আমরা বুঝি, ঠিক আছে? চুরি করলেও আমরা বুঝি কেমনে কি করা যায়। তো এখন তোমরা একটা নর্মাল জিনিস চিন্তা করো, যদি অনলাইনে পরীক্ষা হয় মানে অন্য ভার্সিটির, তাহলে সবচেয়ে আগে পারা কথা আমাদের স্টুডেন্টের, কারণ আমরা সবগুলা পরীক্ষা এই সিস্টেমেই নিতেছি, বুঝতে পারছো? মানে আমরা অলরেডি, আমরা তো জানি না কিছু হবে না, আমি এই প্র্যাকটিস অলরেডি পোলাপেন্টে অনেক আগেই করা ফেলতেছি। তো এবার বলো, কোয়েশ্চেন মানে পরীক্ষা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? অঙ্কিতা, তোর কোনো কোয়েশ্চেন নাই? না দাদা। কোয়েশ্চেন না থাকার দুইটা মিনিং আছে। এক, দাদা আমার, আমি মানে জানতাম চাই না। সেকেন্ড, আমার আসলেই নাই। উদ্ভাস কিভাবে পরীক্ষা নেয় এরকমই? না 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 না, ওটা কিভাবে নেয় না? ওই যে তারা ডট দিয়ে, পাকিস্তানি কোনো বিষয় জানি না। আচ্ছা হোয়াটএভার, আমরা তো উদ্ভাস নিয়ে আলোচনা করতে এখানে আসিনি। তো এটা হচ্ছে আমাদের পরীক্ষা। এখন আসো শিডিউলের বিষয়ে। শিডিউলটাকে এমন ভাবে আমরা মানে শিডিউলটাকে, তোমাদের আমি একটা কথা বলি, শিডিউলটাকে সাজানো হয়েছে কিভাবে খেয়াল করে দেখো। আমরা প্রথমে যেটা করব, আমরা প্রথমে মনে করো আমরা বলি 15 জন 14 জন কেন কমে আসলো, কেন 4 জন তো ছিল, এখন ইম্পর্টেন্ট কথা ছিল এখনই চলে গেল লোকজন। যেটা আমাদের কার করব সেটা হচ্ছে প্রথমে আমরা এই টপিক গুলা পড়াবো। এই টপিক গুলা পড়ানোর পরে, যেমন রক্তে আমার নদী অস্থি চাষার দুঃখ, এই দুইটা পড়াবো না 100%, এই দুইটা লেকচার শিট দিব। আমরা সেকেন্ড পার্ট পড়াবো, এই দুইটার জিনিসগুলো বলে দিব, এই জায়গা থেকে কোয়েশ্চেন আসে। কারণ আমার মনে হয় না ফার্স্ট পার্ট আবার পড়ানোর দরকার আছে, কি বলো, দরকার আছে? না দাদা, ফার্স্ট পার্ট লাগবে না, না সেকেন্ড দাদা, পার্ট শুধু লাগবে।
এখন ঠিক আমরা দিনই এটা হবে। পড়ায়া মনে করো পরের দিনের যখন এই ধ্বনিতত্ত্বের ক্লাসে আসবো ওই দিন এটার উপর পরীক্ষা হবে, এগুলোর উপর আলাদা আলাদা টপিকে পরীক্ষা হবে। বুঝতে পারছি নাকি বুঝাতে পারি নাই? হ্যাঁ ঠিক আছে, বুঝছি। বুঝতে তো এইভাবে পেরেছি। ক্লাস হবে, প্রতিদিন পরীক্ষা হবে। যেমন 7টা থেকে 8টা যদি ক্লাস হয় তাহলে 6টা থেকে 7টা তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষা হবে মানে কি, পরীক্ষা কোশ্চেন দেওয়া থাকবে, তুমি গুগল ক্লাসরুমে ঢুকবা, পরীক্ষা দিয়ে বের হয়ে যাবা, 7টার সময় ক্লাস করবে। বলো কেমন লাগলো ব্যাপারটা? ভালো লাগে নাই? হ্যাঁ ভালো। তো এই ছিল তোমার মানে আমাদের সিলেবাস, আমাদের কোশ্চেন প্যাটার্ন সবকিছু। এখন আর লাস্ট একটা জিনিস আমি বলে দেই, সেটা হচ্ছে আমাদের এখানে কোনো লেকচার শিট কিনা মানে কোনো বই কিনা লাগবে না, কিছুই না। তবে সহায়ক বই হিসেবে আমি গ্রামারের বই বলবো একটা, গ্রামার নয় এটা জাস্ট কোয়েশ্চেনের জন্য, আর হচ্ছে জিকের একটা বই কেনা লাগবে, দ্যাটস ইট। আর কোনো কিছু না, বাংলা নিয়ে তো কিছুই কেনা লাগবে না, এটা এনাফ আমরা দিব। জিকের জাস্ট একটা জিনিস কেনা লাগবে, তবে এইগুলাই, আর কোনো এখানে আলাদা বই কিছু লাগবে না। দাদার সকল লেকচার শিট তোমরা পাবা। আমার লেকচার শিট গুলার একটা গ্লিমস দেখাই তোমাদের, তাহলে একটু সুবিধা হবে। যেমন এইটা হচ্ছে তোমাদের মানে কি কি তোমরা পাবা, এইটার একটা গ্লিমস দেখাই। তো এই হচ্ছে ধরো আমাদের ভার্সিটি অ্যাডমিশন, এই হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের বাংলা, এটা বাংলা সেকেন্ড পেপার, এখানে ব্যাকরণ, এই যাবতীয় সকল জিনিস 29টা টপিকের লেকচার শিট তোমরা পাবা। তারপরে হচ্ছে এখানে বিরোচন, এখানে 7টা টপিকের লেকচার শিট পাবা, মানে এখানেই সব কভার করবে। বিপরীত সমার্থক, পারিভাষিক, এক কথায়, বাগধারা, প্রবাদ, অনুবাদ, আর সেকেন্ড পেপারের যাবতীয় যা আছে। তোমরা কি দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ আর এখানে যাবতীয় যা টপিক আছে, প্রকৃতি, প্রত্যয়, পদ, প্রকরণ, হ্যাঁ ক্রিয়া, দেখা কাল, অনুসর্গ, বাক্য, প্রকরণ, সব এখানে তোমার কভার হবে। আর আসো তোমার ইংলিশে, ইংলিশে হচ্ছে তোমাদের সেম, ইংলিশ সেকেন্ড পেপারের যত এখানে টোটাল 78টা টপিক আছে। নাউন, আর্টিকেল, পজিটিভ ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, ক্লজ, ফ্রেজ, ভোকাবুলারি, ভার্ব, কোনো কিছু বাদ নাই, সবই পাবো। ঠিক আছে, দাদা আপনি যে শীট গুলা দিছিলেন ওগুলা এগুলা আমি যে শীট গুলো দিছি ওগুলাই এগুলা কিনা না, এগুলো আপডেটেড, কিছুটা আপডেটেড। এগুলা কি আবার নিতে হবে? এগুলো কিনতে হবে কেন, এগুলো কোর্স করলেই পাবো। হ্যাঁ, মানে এগুলো কিভাবে নিবে এখন, মানে ওগুলো হ্যাঁ আমি জি কুরিয়ার করে বুঝেছি। পাঠাবো, ওগুলো তো আমি পাঠাবো। দাদা হ্যাঁ, দাদা এখন কোথায় আছেন, ঢাকাতে নাকি ঢাকার বাইরে? শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল ওইটা। আমার ও বাসায় আছে। সিলেট। ও আচ্ছা সিলেট। তো এই হচ্ছে আমাদের সিলেবাস। ও আর পেমেন্ট, পেমেন্ট নিয়ে একটা কথা বলি, তোমাদের যাবতীয় এই যে একটা জিনিস, ঢাকা ভার্সিটি হোক, বাংলাদেশের যে 40টা ভার্সিটির নাম দেখাইলাম তোমাদের, এই প্রত্যেকটা ভার্সিটি নিয়ে হচ্ছে আমি তোমাদের জন্য ফাইট দিব। তো তোমারও মানে ইয়া থাকা উচিত যে তুমি আসলে কতটুকু ফাইট ব্যাক আমারে দিবা। এই যে বাংলাদেশে যতটা ভার্সিটি আছে, বরিশাল বলো, জাতীয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রবীন্দ্র ইউনিভার্সিটি, রাজশাহী ন্যাশনাল ইউনিভার্সিটি, নোয়াখালী ইউনিভার্সিটি অফ বরিশাল, সবগুলো নিয়ে তোমার জন্য আমি ফাইট দিব। তোমার টাকা হচ্ছে 8,000। তো মানে কেউ যদি এটা থেকে কমানোর কথা বলো, তাহলে আসলে চিন্তা করে দেখো তুমি নিজেই নিজের কাছে কতটুকু কি বলতেছো। কারণ তুমি অনেক জায়গায় দিছো, অনেক কিছু করছো, বাট আমার এফোর্টের টাকা এটা। মানে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক। 3,000 দিয়ে তুমি অ্যাডমিট হবা, বিকাশ, রকেট, নগদ তিনটাই আছে আমার, পাঠাবা। আর বাকি পরের মাসে 5,000 টাকা দিবা। তোমার যদি মনে হয় তুমি 8,000 টাকার সার্ভিস পাচ্ছ না, তুমি দেখবা পাচ্ছ কি পাচ্ছ না। এক, সেকেন্ড হচ্ছে তোমার লেকচার শিট গুলারই ওর্থ মিনিমাম 3-4 হাজার, মানে আমার যে লেকচার শিটের মানে 3,000 টাকা তো লেকচার শিটের পিছনেই যাবে। তো ইউ আর গিভিং মি অনলি 5,000 যদি আমি অরিজিনাল হিসেব করি। তো এই হচ্ছে আমার পুরা কোর্সের সবকিছু। এখন তোমাদের কোয়েশ্চেন তোমরা বলতে পারো, কিন্তু পোলাপাইন তো 12 জন আছে। আচ্ছা যাই হোক, বলো কারো কোনো কোয়েশ্চেন? মানে দাদা আমাদের ক্লাস কতদিন হতে পারে একসাথে? ক্লাস শুরু করব। জানি তোমার কথা না ক্লিয়ার না, তুমি হয়তো মাইক্রোফোন সামনে থেকে মুখ থেকে সরায় বলো, নাইলে অন্য কিছু ভাবে বলো, ক্লিয়ার না কথা। ও আচ্ছা। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন?
মানে দাদা কবে থেকে ক্লাস শুরু করবেন, মানে পেড ক্লাস? ক্লাস শুরু করব কবে? ওকে, আমি তোমাদের বলি, এই ছিল আমাদের ফ্রি ক্লাস তো শেষ, আজকের ইনফরমেশনের ক্লাসও শেষ। আজকে 20 তারিখ, 22 তারিখ থেকে আমাদের পূজা শুরু, তোমরা জানো। আমাদের ক্লাস শুরু হবে ঠিক আজকে থেকে এক সপ্তাহ পরে, মানে দশমীর পরের দিন মারে বিসর্জন দিয়ে এসে আমরা 27 তারিখ থেকে জয় বাংলা করে ক্লাস শুরু করব। ঠিক আছে, 27 তারিখ থেকে ক্লাস শুরু করব। 20 থেকে 27-এর মধ্যে যারা, আমি বলে দিচ্ছি, যারা পেমেন্ট করে ফেলেছো বা যারা করবা, তাদেরকে আমি একটা আলাদা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করব। অ্যাড করে ওখানে তোমাদের এই এক সপ্তাহের কি করতে হবে, এক সপ্তাহের একটা পড়া দিব আমি, মানে একটা লেকচার শিট দিব তোমাদের, পিডিএফ কপি দিব আপাতত। আর গুগল মানে তোমাদের হচ্ছে ক্লাসের সবকিছু আমি বলে দিব। তার তোমাদের ওখানে এক সপ্তাহের একটা পড়া দেওয়া থাকবে। ওই পড়াটা 27 তারিখ পরীক্ষা দিবা তোমরা সন্ধ্যা 6টায়, 7টা থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তুমি বলতে পারো দাদা ক্লাস না করায় কিসের পরীক্ষা? ওই পড়াটা এমনই ক্লাস না করায় পরীক্ষা, মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর আমার একটা খুব সুন্দর লেকচার শিট আছে, আমরা ওইটা দিয়ে ক্লাস শুরু করব, মানে ওইটা দিয়ে পড়া দিয়ে আমাদের পরীক্ষা দিয়ে ক্লাস শুরু করব। আমার একটা ধারণা হবে তোমরা কতটুকু কেমন স্টুডেন্ট বা কি। আর বাংলারও একটা পড়া থাকবে। তো এটা আমরা যারা পে করবা এই কয়েকদিনে তাদের সাথে এটা নিয়ে কথা হবে, মানে আমরা মেসেঞ্জার গ্রুপ আলাদা আজকে রাতেই খুলবো। আর একটা কথা বলি, তোমাদের অনেক ফ্রেন্ডরা অনেক জায়গায় ভর্তি হইতেছে, অনেক কাহিনী করতেছে, এটা করতেছে। তুমি একটা কথা বলবা যে যদি তোর একটা প্রপার গাইডলাইন না ওয়ার্ডটা না খুব ক্লিশে হয়ে গেছে, সবাই ব্যবহার করে, কথা একটা এরকম ডিরেক্ট বলবা যে দেখ ভাই, তোর যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে, সত্য কথা, মানে ডিরেক্ট চান্স পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে তুই এই জায়গায় পড়তে হবে, মানে আর কোনো কথা নেই, দ্যাটস ইট। আর কারো কোয়েশ্চেন কোনো? কারণ ফ্রি ক্লাস শেষ, আমাদের এখন পেইড শুরু হবে, সো কারো কোয়েশ্চেন থাকলে বলো না। নেই কোয়েশ্চেন, নেই কোনো? হ্যাঁ ওকে গ্রেট। দাদা এই কোর্সটা কতদিন লাগবে? আচ্ছা, এই কোর্সটা কতদিন লাগবে? এই কোর্সটা কতদিন লাগবে কোনো কিছু না, এই কোর্সটা হচ্ছে যতদিন আমাদের অ্যাডমিশন চলবে ততদিন আমাদের চলবে, বুঝতে পারছো? ঢাকা ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত এই কোর্স চলবে। আর যদি ঢাকা ভার্সিটির পরেও আমার হেল্প লাগে, আমি সবসময় আছি, মানে জি আমি দাদা। তোমাকে পাবলিক ভার্সিটি চান্স না পাওয়ানো পর্যন্ত আছি। আর কি বলতে পারি এখন আমি, কত না দাদা ঠিক আছে। সেটাই। তো মেক ইউর ফ্রেন্ডস অ্যাডমিট টু দিস ব্যাচ, তোমরা বলো। কারণ হয়েছে কি, আমি তো এত জায়ান্ট লোক না যে হচ্ছে আমি সবারই চিনিবে কিছু। তোমাদের মাউথ অফ ওয়ার্ডের কারণে, মানে পাওয়ার অফ মাউথের কারণেই যদি আমরা একটু পরিচিত হই। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকে বলতে পারো যে দাদা আপনি বাংলা ইংলিশ একসাথে কিভাবে? সো ইউ হ্যাভ অলরেডি টেস্টেড দ্য ক্লাস, দ্যাটস ওয়াই আমি আগে ক্লাস পড়াইছি, পছন্দ হোক না হোক, দেন তুমি আমার সাথে ইয়া করো, ডিলে আসো, ঠিক না? অনেকেই বলতে পারে যে একজন বাংলা ইংলিশ জিকে কেমনে করায়। সো ইউ হ্যাভ অল দ্য এভিডেন্স, প্রোভাইড দেম দ্য ইউটিউব ভিডিওস, ইউটিউব লিংক, দ্য লেকচার শিটস, এন্ড দে উইল ডিসাইড। সো ইউ আর ডান না? আরো কিছু না থাকলে আমরা টাটা বলি, লিভ নিও না। ওকে, সো এভরিওয়ান ডান। আমরা 27 তারিখ থেকে ক্লাস শুরু করব, আমাকে ইনবক্সে জানিয়ে দাও কে কে কোর্স কন্টিনিউ করবা। টাটা, বাই, লিভ নাও।